সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মাধ্যমে আপনাদের সহযোগিতায় বৃহত্তর নাগরিক সমাজের কাছে তুলে ধরার জন্য আপাতত আপনাদের মুখোমুখি। আজ কেন্দ্রীয় সরকারের তরফে, নরেন্দ্র মোদী সরকারের তরফে একটি বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে সংবাদ মাধ্যমে। এটি ভিত্তিহীন, মিথ্যা, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আমরা পুরোদস্তুর আমজনতার টাকা খরচা করে, রাজকোষের অপব্যবহার করে বাংলার মানুষকে বিভ্রান্তিকর এবং ভিত্তিহীন তথ্য দেওয়ার জন্য আমরা তীব্র নিন্দা করছি এবং আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। এই বিজ্ঞাপনটিতে আবাস এবং 100 দিনের কাজ মনরেগা এই নিয়ে চূড়ান্ত মিথ্যাচার করেছে কেন্দ্রীয় সরকার এবং বিজ্ঞাপনের মাধ্যমে মানুষকে একটি ভুল চিত্র তুলে ধরার চেষ্টা করছে, যেটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তারা বলেছে যে তারা নাকি 4,89,000 আবাসের বাড়ি স্যাংশন করেছেন। কত বড় জাগলারি দেখুন, 4,89,000 বাড়ি নাকি তারা স্যাংশন করেছেন। কিসের স্যাংশন? তার টাকা কই? আমরা খুব নিশ্চিতভাবে বলছি 11 লক্ষ যাদের বাড়ি পাওয়ার কথা আবাস যোজনার অধীনে, তাদের বঞ্চিত করেছে কেন্দ্রীয় সরকার। আজকে কেন্দ্রীয় সরকার বলছে 4,89,000 বাড়ির আমরা অনুমোদন দিয়েছি। হোয়াট ডু মিন বাই অনুমোদন, অ্যাপ্রুভাল? টাকাটা কোথায়? 11 লক্ষ মানুষের বাড়ির টাকা দেওয়ার কথা, সে টাকাটা কোথায়? সেই টাকা নিয়ে কোনো সদুত্তর নেই। যেখানে আমাদের দল, আমরা খুব স্পষ্টভাবে বলতে চাইছি যে আপনাকে আমরা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আপনাকে আমরা চ্যালেঞ্জ করছি, আপনারা এই ধরনের বিজ্ঞাপন না দিয়ে এই যে 3টে বছর 21-22, 22-23 এবং 23-24 3টি আর্থিক বছর আপনারা যে টাকা দিয়েছেন এটার একটা শ্বেতপত্র প্রকাশ করুন। আপনারা তো টাকা দেননি, আপনারা টাকা দেননি, আপনারা কথার জাগলারি করছেন। বাড়ির অনুমোদন দিয়েছি, 4,89,000 বাড়ির অনুমোদন দিয়েছি। অনুমোদন মানে কি? 11 লক্ষ তালিকা প্রস্তুত, হকের টাকা, অধিকারের টাকা। এই টাকাটা দেবে কেন্দ্রীয় সরকার, 1 নয়া পয়সা দেয়নি 3টি আর্থিক বছরে। ফলে আমরা পরিষ্কার এটা বোঝাতে চাইছি, আপনি জনসভায় যে দাবি করছেন 42,000 কোটি টাকা তারা নাকি দিয়েছেন, আমরা পরিষ্কার মনে করিয়ে দিচ্ছি 14ই ডিসেম্বর 2022 রাজ্য সরকার আপনাকে লিখেছে এই টাকা দিন, টাকা দিন, আবাসের ফান্ড রিলিজ করুন, কিন্তু 3টি আর্থিক বছরে 1 নয়া পয়সা দেননি। আমরা বলছি যে প্রেস স্টেটমেন্ট করুন প্রধানমন্ত্রী, ব্যাংক ডিটেল, ট্রানজাকশনের ব্যাংক ডিটেলটা দিয়ে দিন সংবাদ মাধ্যমে, যে বাংলাকে আবাসে টাকা দেয়া হয়েছে। আপনারা এই মিথ্যা বিজ্ঞাপন না দিয়ে আপনারা ব্যাংক ডিটেলের স্টেটমেন্টটা প্রেস রিলিজ করে দিন, যে এই দেখুন এই অ্যাকাউন্ট থেকে রাজ্যের এই অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়েছে। আমরা আপনাকে এই চ্যালেঞ্জ জানাচ্ছি। আপনারা বিপুল সংখ্যক মনরেগা 100 দিনের কাজে যারা কাজ করেছে তাদের টাকা দেননি। আপনারা যে অনিয়মের কথা বলছেন, প্রথমত এতগুলো কেন্দ্রীয় টিম এলো, কোথায় অনিয়ম?
100 দিনের কাজে আপনার সরকার, প্রধানমন্ত্রীর সরকার, বিজেপির সরকার দেশের মধ্যে ফার্স্ট প্রাইজ দিয়েছে পশ্চিমবঙ্গকে, অথচ আপনি টাকা দেবেন না। এটা কি করে হতে পারে? আপনি ফার্স্ট প্রাইজ দিচ্ছেন পশ্চিমবঙ্গকে, অথচ আপনি টাকা দেবেন না। তো আমরা আপনাকে খুব পরিষ্কারভাবে বলছি যে এই যে আপনারা অনিয়মের কথা বলছেন, তো তাহলে যদি কোথাও কোনো ত্রুটি থাকে তারটা বাদ রাখুন, তো বাকিদের টাকাগুলো দিন। আপনি 1 নয়া পয়সা দেবেন না, বাংলার মানুষকে বঞ্চিত করবেন। কখনো 100 দিনের টাকা থেকে বঞ্চিত করবেন, কখনো আবাস থেকে বঞ্চিত করবেন, আর মানুষকে ভুল বোঝাবার জন্য রাজনৈতিক মঞ্চ থেকে বিবৃতি দেবেন, ভুল তথ্য দিয়ে কথার জাগলারি করে বিজ্ঞাপন দেবেন। এটা কি করে চলতে পারে? আমরা চ্যালেঞ্জ করছি, শ্বেতপত্র প্রকাশ করুন। আমরা চ্যালেঞ্জ করছি, প্রেস স্টেটমেন্ট দিয়ে ব্যাংক ডিটেলটা আপনারা সংবাদ মাধ্যমে দিয়ে দিন। কোথাও তো দেখাবেন যে টাকাটা দিয়েছেন। উল্টো দিকে যদি বলা যায় যে আপনারা অনিয়ম এই ধরনের কথা বলছেন, তাহলে মধ্যপ্রদেশ, সেখানে টাকা খরচ হচ্ছে না, ঠিকমতো অডিটও হচ্ছে না, ভুয়ো জব কার্ড, উত্তরপ্রদেশ সেই লিস্টটাকে টপ করছে। ভুয়ো জব কার্ড তার শীর্ষে হচ্ছে উত্তরপ্রদেশ। তাদের টাকা দিচ্ছেন কি করে? ভুয়ো জব কার্ডে দেশের মধ্যে 1 নম্বরে রয়েছে উত্তরপ্রদেশ, বিজেপি ডবল ইঞ্জিন সরকার। আপনারা তাদের টাকা দিচ্ছেন, কিন্তু পশ্চিমবঙ্গকে গত 3টে আর্থিক বছরে টাকা দেননি। প্রধানমন্ত্রী রাজনৈতিক মঞ্চ থেকে যে বিবৃতি দিয়েছেন ভিত্তিহীন। প্রধানমন্ত্রীর সরকার রাজকোষের অপচয় করে বাংলার মানুষকে মিথ্যা বোঝানোর জন্য কথার জাগলারি করে বিভ্রান্তিকর বিজ্ঞাপন দিচ্ছেন। আমরা সেই জন্য খুব স্পষ্টভাবে বলছি, বাংলার মানুষের হকের টাকা, বাংলা থেকে গত 4-5 বছরে এই কেন্দ্রীয় সরকার 4,64,000 কোটি টাকার বেশি ট্যাক্স তুলে নিয়ে গেছে বাংলার বুক থেকে। 4,64,000 কোটি টাকার বেশি গত 4 বছরে। আর বাংলার 1,50,000 কোটি টাকার বকেয়া তারা বাংলাকে দিচ্ছে না। আর এর মধ্যেই রয়েছে 100 দিনের কাজের টাকা, এর মধ্যে রয়েছে আবাসের টাকা। এখন বলছেন 4 লক্ষ বাড়ি অনুমোদন করেছি। অনুমোদন মানেটা কি? 11 লক্ষের লিস্ট তো রেডি করে রেখেছে পশ্চিমবঙ্গ সরকার। 11 লক্ষ মানুষের আবাসের টাকাটা দিয়ে দিন। টাকার কথা বলছেন না, জাগলারি করছেন, ঘুরিয়ে দিচ্ছেন। পেমেন্ট রিলিজড এই শব্দটা নেই, অ্যাপ্রুভড, অনুমোদন করেছি। অনুমোদন করা টাকা দেয়া আকাশ পাতাল তফাৎ। 1 নয়া পয়সা দেয়নি। সেই কারণে আমরা বলছি, শ্বেতপত্র প্রকাশ করুন, ব্যাংক ডিটেলস প্রকাশ করুন, মানুষের সামনে বাংলাকে এই খাতগুলিতে, এই বিভাগগুলিতে কত টাকা দিয়েছেন খুব স্পষ্টভাবে। বাংলাকে আপনারা বঞ্চিত করছেন, বৈষম্য, মিথ্যাচার, কথার জাগলারি। আমরা চাই পেমেন্ট নিয়ে শ্বেতপত্র প্রকাশিত হোক, পেমেন্ট ডিটেলস প্রকাশ্যে আসুক। কেন্দ্রীয় সরকার বাংলাকে টাকা দেয়নি, এই হচ্ছে আমাদের বক্তব্য। দেখুন, কেউ যদি কোনো সিদ্ধান্ত নেন, সেক্ষেত্রে তো বাধা দেওয়ার এই মুহূর্তে কোনো কারণ নেই। 42টা আসন, তার মধ্যে একটি আসন হচ্ছে ব্যারাকপুর লোকসভা আসন। 42টি দল ঠিক করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক করেছেন এই মুহূর্তে বারাকপুরে তৃণমূল কংগ্রেসের শ্রেষ্ঠ প্রার্থী পার্থ ভৌমিক। পার্থ ভৌমিককে নমিনেশন দেওয়া হয়েছে। এবার বিভিন্ন জায়গায় যারা রাজনীতি করেন তাদের অনেকের নমিনেশন পাওয়ার, রাজনৈতিক কর্মী, রাজনৈতিক সংগঠক,
কারোর ইচ্ছা থাকতে পারে, না পেলে মন খারাপ হতে পারে। এমন একাধিক ব্যক্তি আছেন, তারা হয়তো একটু মন খারাপ লেগেছে, তার মধ্যে কোনো দোষের নেই, কিন্তু তারা দলের হয়েই আবার নেমে পড়েছে। কারণ দল একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে কে প্রার্থী। এত বড় দল, এত বড় পরিবার, দলের প্রতি মানুষের সমর্থন, ফলে একাধিক রাজনৈতিক কর্মীর একটা আসনের জন্য তো ইচ্ছা থাকতেই পারে, কিন্তু আসন তো সেই একটাই সেই এলাকায়। ফলে কোনো কারণে অর্জুন সিং এবার তৃণমূলের প্রার্থী হিসেবে বিবেচিত হননি। কিন্তু তা না হলেই দেখুন, এমন আরো একাধিক ব্যক্তি আছেন, তাদের হয়তো কোনো কারণে কোনো আসনে ইচ্ছা ছিল, খারাপ লেগেছে, কিন্তু তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তারা কিন্তু দলের হয়ে, দলের প্রার্থীদের হয়ে নির্বাচনী ময়দানে নেমে পড়ছেন। সেখানে কারুর যদি মনে হয় না আমাকে দাঁড়াতেই হবে, আমি এখান থেকে না হলে আরেক জায়গা থেকে দাঁড়াবো, সেটা সম্পূর্ণ তার ব্যাপার। ফলে এ নিয়ে নতুন করে আর বলার কিছু নেই। মানুষ দেখতে পাচ্ছেন এবং আমরা নিশ্চিত যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচিত প্রার্থী, তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থ ভৌমিককে ব্যারাকপুরের মানুষ বিপুল ভোটে জয়যুক্ত করবেন। দেখুন, কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ অনুপ্রবেশ এবং শরণার্থী নিয়ে অনেক কথা বলেছেন। প্রশ্ন হচ্ছে, এই অনুপ্রবেশ শব্দটা, অনুপ্রবেশ নিয়ে অভিযোগ, এটা তো অমিত শাহ সেম সাইড, এ তো আত্মঘাতী গোল। অনুপ্রবেশটা রোখার দায়িত্ব কার? অনুপ্রবেশ তো রুখবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অনুপ্রবেশ তো দেশের সীমান্ত, সীমান্তের পাহারার দায়িত্ব সীমান্ত রক্ষী বাহিনী, বর্ডার সিকিউরিটি ফোর্স এবং বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সির। যদি স্থলপথে কেউ ঢুকতে চায়, যদি জলপথে কেউ ঢুকতে চায়, যদি আকাশ পথে কেউ এসে নামতে চায়, গোটাটাই দেশের বাইরে থেকে দেশের ভেতরে ঢোকার মেকানিজমটা, পাহারার দায়িত্ব হচ্ছে অমিত শাহের দপ্তরের। এখন তিনি বলছেন অনুপ্রবেশ কেন হচ্ছে, এ তো আত্মঘাতী গোল। আপনার দপ্তর, আপনার দায়িত্ব, আপনি ফেল করছেন, আর আপনার ব্যর্থতা ঢাকার জন্য দেশের মধ্যে জটিল আইনের নামে, ভোটের মুখে, ধর্মের নামে মানুষের ভেদাভেদ করাচ্ছেন। এই জায়গাটায় আমাদের আপত্তি। অনুপ্রবেশ রোখার হলে আপনি অনুপ্রবেশ রুখুন, তার জন্য সরকারি মেশিনারি রয়েছে, তার জন্য নিয়ম কানুন রয়েছে, তার জন্য আইন কানুন রয়েছে, তার জন্য বাহিনী রয়েছে, তার জন্য এজেন্সি রয়েছে, তার জন্য কেন্দ্রে মিনিস্ট্রি রয়েছে, আর সেই মিনিস্ট্রির মন্ত্রী হচ্ছেন অমিত শাহ স্বয়ং। তো তাহলে আমরা কি বলছি? আমরা বলছি যারা এই রাজ্যে বা এদেশের ভোটার, যারা ভোটার লিস্টে যাদের নাম আছে, আধার কার্ড আছে বা এই ধরনের নথিপত্র আছে, যারা ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করেন, যারা ভোট দিয়ে সরকার নির্বাচন করেন, তারা সবাই এদেশের নাগরিক। এর জন্য তো আমাদের একটা চালু আইন, চালু পদ্ধতি সবই আছে। ফলে নতুন করে ধর্মের নামে ভাগ করার কি প্রয়োজন? যদি কেউ বলেন, অমিত শাহ যেটা বলছেন, যে যদি অন্য দেশ থেকে নির্যাতিত হিন্দুরা আসেন, মানুষ হিসেবে দেখুন, শুধু হিন্দু মুসলমান দেখবেন না। যদি নির্যাতিত হিন্দুরা আসেন, নিশ্চিতভাবে তাদের জন্য যেমন মানবিকতা থাকবে, তেমনি কোন কোন দেশ থেকে নির্যাতিত অন্য ধর্মের লোকেরাও ছুটে আসছেন, সেখানেও তো মানবতা কাজ করবে, সেখানেও তো তাকে আশ্রয় দিতে হবে। এটা তো ভারতবর্ষ। এখানে নির্যাতিত মানুষ যদি কেউ থাকেন, দেশের আইনে যা হবে তাই হবে। মানুষকে আবার ধর্ম দেখে ভাগ করা, এ তো ভয়ঙ্কর ব্যাপার। আর যদি আসার কথাটাই হবে যে দেশে আসছেন, এই আশাটা রোখার দায়িত্বটা তো অমিত শাহ নিজের।
যদি অনুপ্রবেশ হয়ে থাকে, যদি অনুপ্রবেশ চলতে থাকে, তার ব্যর্থতার দায় কেন্দ্রীয় সরকারের, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। তার ব্যর্থতার দায় এড়িয়ে ভোটের মুখে ভোট ব্যাংক করার জন্য ধর্মের নামে মানুষকে ভেদাভেদ, এইটা তৃণমূল কংগ্রেস আপত্তি করছে। আর আমি আবার রিপিট করছি, যদি বিজেপির কোন জনপ্রতিনিধি, maybe any MLA or MP or municipality commissioner or panchayat member, any public representative of BJP, anybody, তারা যদি ডিসাইড করেন যে সিএ ফর্ম ফিল আপ করবেন, তাহলে তাদের ভোটে দাঁড়াবার কোনো যোগ্যতা নেই। আর কোনো বিধায়ক যদি ফিল আপ করেন, অবিলম্বে তাদের বিধায়ক বা সাংসদ পদ খারিজ করতে হবে। কারণ সিএ আবেদনের শর্তটাই হচ্ছে যে আপনি এদেশের নাগরিক নন, সেই জন্যই আপনি নাগরিকত্বের আবেদন করছেন। তাহলে এদেশের নাগরিক নন এমন কোন ব্যক্তি ভারতবর্ষে নির্বাচিত জনপ্রতিনিধি হতে পারে না, ভারতবর্ষের আইনসভায় যেতে পারবেন না। ফলে বিজেপির কোন নেতা যদি সিএ এর ফর্ম ফিল আপ করেন, তাহলে ধরে নিতে হবে তিনি এদেশের নাগরিক নন, সবে নাগরিক হওয়ার আবেদন করছেন। সেক্ষেত্রে কোনো অবস্থায় কোন স্তরের জনপ্রতিনিধিত্বে তার থাকা যাবে না। এটা জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে, এটা জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী খুব স্পষ্টভাবে বলেছেন যে এ রাজ্য এসব মানবে না, কোনো ডিটেনশন ক্যাম্প হবে না। আসামের অভিজ্ঞতা ভয়ঙ্কর, ভয়ঙ্কর। ওনারা মুখে বলছেন হিন্দু শরণার্থীদের জন্য, আর আসামের ডিটেনশন ক্যাম্পে কয়েক লক্ষ বাঙালি হিন্দু নাজেহাল হয়েছে। ভয়ঙ্কর বিভ্রান্তি ছড়াচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, দুর্ভাগ্য। একদম নিশ্চিতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ফলে মানুষ যারা আছেন তারা এদেশের নাগরিক, এর জন্য প্রয়োজনীয় আইন, নিয়ম, পদ্ধতি সবই রয়েছে। শুধু ভোটের আগে ভোট ব্যাংক পলিটিক্সের জন্য ধর্মীয় ভেদাভেদের বিভেদকারী নীতি তৈরি করতে চাইছেন বিজেপির এই নেতারা। দেখুন, এগুলো সংখ্যা দিয়ে তো হয় না। যারা সাপোর্ট করেছে, যারা সাপোর্ট করেনি, তাদের পেছনে জনসমর্থন কতটা, তাদের পার্সেন্টেজ অফ ভোটের পরিমাণ কি, কত মানুষের ভোট তারা পান, দেশের অধিকাংশ মানুষ কি চাইছেন, এটা বাস্তবে সম্ভব না অসম্ভব, এই বিষয়গুলো যতক্ষণ না চুলচেরা বিশ্লেষণ হচ্ছে, এতগুলো পার্টি সমর্থন করেছে আর এতগুলো পার্টি সমর্থন করেনি, এই সরলীকরণের উপর দাঁড়িয়ে হয় না। আমাদের দেশের নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। ফলে এক একটা রাজ্য এক এক ভাবে প্রস্তুত হয়েছে এই সংসদীয় গণতন্ত্রের জন্য। প্রত্যেকটা রাজ্যে বিভিন্ন রকম বডি আছে, রাজ্য সরকার আছে, কেন্দ্রের জন্য সাংসদ আছে, লোকাল বডিগুলো আছে, তাদের 5 বছরের মেয়াদ আছে। এই সমস্ত কিছু বিচার বিবেচনা করে একটা বাস্তবসম্মত কাঠামো তৈরি করতে হবে। ফলে এতগুলি দল সমর্থন করলো, এতগুলি দল করলো না, এই সরলীকরণের উপর দাঁড়িয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না। আর কোন কমিটির কথা হচ্ছে? কেন্দ্রীয় সরকারের কোনো কমিটি মানে তো শেষ পর্যন্ত সব নিজেদের লোকদের বসিয়ে কমিটি করে, আর নিজেরা যা চায় সেটা কমিটিকে দিয়ে বলিয়ে না। এসব তোতা পাখি কমিটির কোনো মানে আছে?
এটা তো যে সরকার যখন নির্বাচিত হচ্ছেন, আমাদের দেশের নিয়ম কানুন অনুযায়ী 5 বছরের জন্য নির্বাচিত হচ্ছেন। ফলে যখনই মাঝপথে কোনো সরকারকে আটকানো হবে, তাহলে তারা বঞ্চিত হচ্ছেন। সেই জনপ্রতিনিধিরা, সেই সরকার, সেই ভোটাররা, তাদের উপর আবার একটা নির্বাচন চাপিয়ে দেওয়া হচ্ছে। ফলে যাদের সংসদীয় গণতন্ত্রে নির্বাচনী যে অধিকারগুলো রয়েছে, 5 বছরের জন্য নির্বাচন, 5 বছরের জন্য কাজ, মানুষ সেটাকে রিভিউ করেন, করে আবার মতামত দেন। তো সেই ধাঁচাটাকে ভেঙে দেওয়াটা অত সহজ কাজ নয়, এবং সেটা কিছুটা ক্ষেত্রে অপরিকল্পিত, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটা সস্তা চমকের ব্যাপারে পরিণত না হয়। তোষণের রাজনীতির তো কোনো বিষয় নেই। অমিত শাহ মানুষকে ধর্মের নামে ভেদাভেদের রাজনীতি করছেন, আর তৃণমূল কংগ্রেস সকলকে, সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে এক জায়গায় রেখে উন্নয়নের রাজনীতি করছে। তো অমিত শাহ এত কথা বলার দরকার কি? ওনাদের কাছে সমস্যা তো অনুপ্রবেশ। অনুপ্রবেশ যদি সমস্যা হয়, উনি তো তার মন্ত্রী, উনি অনুপ্রবেশটা আটকে দিন না। এত কথাটা আসছে কেন? অনুপ্রবেশ নিয়ে সমস্যা বলেই তো এত কথা অমিত শাহ যেটা বলছেন। তো অনুপ্রবেশের রোখার দায়িত্ব তো ওনার। অনুপ্রবেশ রোখার দফতর ওনার, অনুপ্রবেশ আটকাবার বাহিনী ওনার দায়িত্বে, অনুপ্রবেশ রোখার এজেন্সিগুলো ওনার দায়িত্বে। উনি ফেল করছেন, আর তারপরে এখানে মানুষের মধ্যে ধর্মের নামে ভেদাভেদ সৃষ্টি করছেন। আর সেইটা নিয়ে কথা বলতে গেলে তখন বলছেন তুষ্টিকরণের। এত কথা আসছে কেন? দেশের বর্ডারটা সিল করে রাখুন না ঠিক করে, দেশের অনুপ্রবেশটা বন্ধ করুন না আপনি। আপনাকে কে বারণ করেছে? অনুপ্রবেশ রোখার জন্য বাংলায় ক্ষমতায় আসতে হবে কেন? তাহলে তো ওনার উচিত অবিলম্বে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ার থেকে ইস্তফা দিয়ে দেয়া। যদি স্বরাষ্ট্রমন্ত্রী বলে থাকেন যে বাংলায় ক্ষমতায় এলে অনুপ্রবেশ রুখবেন, আরে অনুপ্রবেশ মানে বর্ডার, ওটা রাজ্য পুলিশ দেখে না, ওটা কলকাতা পুলিশ দেখে না, ওটা রাজ্য সরকারের এজেন্সিগুলো দেখে না। ওই কাঁটা তারটা পাহারা দেওয়ার দায়িত্ব বিএসএফ এর। বিএসএফ অমিত শাহর আন্ডারে পড়ে। কেন্দ্রের সরকার কাদের? বিজেপির। অমিত শাহ কাদের? বিজেপির। অনুপ্রবেশ রক্ষার দায়িত্ব কার? কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। স্বরাষ্ট্র মন্ত্রক কার হাতে? অমিত শাহর হাতে। বলছেন বাংলায় ক্ষমতায় এলে। বাংলায় ক্ষমতায় আসার সঙ্গে সীমান্ত রক্ষার কি সম্পর্ক? বাংলায় ক্ষমতায় আসার সঙ্গে সীমান্ত রক্ষার কি সম্পর্ক? বরং আপনারা সীমান্ত রক্ষার কাজ সঠিকভাবে করতে পারছেন না বলে আপনারা নাচতে না জানলে উঠোন বাঁকা, অন্যের দিকে আঙুল তুলছেন, কথা ঘুরিয়ে দিচ্ছেন। অনুপ্রবেশের সঙ্গে রাজ্য সরকারের কোথাও কোনো সম্পর্ক নেই। দেশের যে সীমান্ত, পূব দিকে যে সীমান্ত আছে বাংলাদেশ বর্ডার, এবং চারদিকে যে সীমান্ত আছে, গোটাটা দেখাশোনার দায়িত্ব অমিত শাহের। তো তিনি ফেল করছেন। রাজ্য সরকারের সঙ্গে কি সম্পর্ক? মানুষকে ভুল বোঝাচ্ছেন। মানুষ বোঝেন সীমান্ত রক্ষী বাহিনী কেন্দ্রীয় সরকারের, বিএসএফ কেন্দ্রীয় সরকারের। কেন অমিত শাহজি 15 কিলোমিটার থেকে বাড়িয়ে বিএসএফ এর দায়িত্বে 50 কিলোমিটার সীমান্ত থেকে আনার সময় তখন কি বলেছিলেন? সীমান্ত সুরক্ষিত রাখতে সুবিধা হবে। আপনারা বলেছিলেন, আপনারা বিএসএফ এর ক্ষমতা বাড়িয়েছেন। তাহলে রাজ্য সরকারের কথাটা আসছে কোথার থেকে? বিএসএফ আপনাদের দায়িত্বে, উপকূল আপনাদের দায়িত্বে, সীমানা আপনার দায়িত্বে, স্থলপথ, জলপথ, আকাশপথ আপনার দায়িত্বে, সীমান্তের। আপনি বিএসএফ এর এরিয়া বাড়িয়েছেন 15 কিলোমিটার থেকে 50 কিলোমিটার।
এখন বলছেন রাজ্যে ক্ষমতায় এলে হবে। কি পাগল? কি করে হতে পারে এটা? রাজ্যে ক্ষমতায় কোন দলের আসার সঙ্গে আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষিত রাখার কোনো সম্পর্ক নেই। আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষিত রাখার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। তার দায়িত্ব রয়েছে অমিত শাহজি। যদি না পারেন, ব্যর্থতা স্বীকার করুন, বলে দিন যে আমরা পারবো না, আমি পারছি না, আমি ফেল করেছি, আমি ব্যর্থ, আমার দফতর ব্যর্থ, বিএসএফ ব্যর্থ। আপনি তা না করে আবার আপনি রাজ্য সরকারকে এখানে কেন দায়ী করতে যাচ্ছেন? শরণার্থী হচ্ছে বিজেপিতে যাওয়া শুভেন্দু অধিকারী। তার কারণ বিজেপি ওকে চোর বলেছিল, অমিত শাহ জেনে রাখা উচিত, হোম মিনিস্ট্রিতে চালান। শরণার্থী আর অনুপ্রবেশকারী এই দুটো তফাৎ। শরণার্থী হচ্ছে শুভেন্দু অধিকারী, কারণ হচ্ছে বিজেপি ওর ভিডিও দেখিয়েছিল, বিজেপি বলেছিল চোর, ক্যামেরার সামনে টাকা নিচ্ছে, সিবিআই চাই। সিবিআই করলো, সিবিআই এফআইআর নেম করলো শুভেন্দুর বিরুদ্ধে। শুভেন্দু বিজেপি শরণে চলে গেল। এ হচ্ছে শরণার্থী। আর অনুপ্রবেশ হচ্ছে বিএসএফ রুখতে পারছে না, সীমান্ত দিয়ে ঢুকছে, অমিত শাহ ফেল করছে, রুখতে পারছে না, এরা হচ্ছে অনুপ্রবেশকারী। ফলে শরণার্থী আর অনুপ্রবেশকারী কাকে বলে এটা সবার আগে অমিত শাহের বোঝা উচিত। যদি কোনো মানুষ কোন ধর্মের কোন বিপদে পড়ে ভারতবর্ষে আসে বা বাংলায় আসে, তাকে রক্ষার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। আর যদি এসে পড়েন, তাকে আশ্রয় দেওয়ার দায়িত্বটা মানবতার। পরিষ্কার কথা। এবং এখানে হিন্দু কেউ আসতে পারেন বিপদে পড়ে, আবার আমাদের পূব দিকের দেশগুলির মধ্যে এমন কিছু দেশ আছে সেখানে এমন ভয়ঙ্কর কিছু সন্ত্রাস হচ্ছে, তাতে হিন্দু ছাড়া অন্য ধর্ম এফেক্টেড, তো তারাও যে কোনো মূল্যে পালিয়ে আসছে। ফলে এগুলো সেই জায়গাগুলোকে সেই মানবিকতা দিয়ে আপনাকে বিচার বিশ্লেষণ করতে হবে। সেখানে মানুষের ধর্ম দেখতে যাওয়া, ধর্মের ভিত্তিতে ভাগ করতে যাওয়াটা অত্যন্ত বিপজ্জনক। মানুষ যদি বিপদে পড়েন, মানুষ যদি আশ্রয় চান, তার জন্য সরকারের একটা নীতি হতে পারে, কিন্তু মানুষের ধর্ম দেখে সেই নীতিটা হতে গেলে তখন সেটা নিয়ে তো মানবতার প্রশ্ন উঠবে। তো সেই প্রশ্নটা উঠবে না। নিশ্চয়ই যদি কোনো হিন্দু কোথাও নির্যাতিত হয়ে আসেন, তাকে সরকার মনে করলে আশ্রয় দেবে, আশ্রয় দেওয়াটা আমাদের নৈতিক কর্তব্য। কিন্তু অন্য কোনো দেশ থেকে অন্য ধর্মের কোনো মানুষও যদি ছুটে আসেন, ভয়ঙ্কর সন্ত্রাস সেই দেশে হলে, তাহলে একই লজিক তাদের ক্ষেত্রে প্রযোজ্য। এবার বেসিক কোয়েশ্চেন, এরা সীমান্ত পেরিয়ে আসছেন কি করে? তার মধ্যে তো বৈধ অবৈধর বিষয় তারপর হবে। তো সীমান্তটাই তো অমিত শাহর হাতে রয়েছে, তা আপনারা সীমান্ত থেকে ভেতরে ঢুকতে দিচ্ছেন কি করে? তো ফলে আপনার সীমান্ত রক্ষার যে কৌশল, সীমান্ত রক্ষার মেকানিজম, সীমান্ত রক্ষার পদ্ধতি পদক্ষেপ ফেল করছে বলেই তো বাইরের থেকে মানুষ এসছে। এবার আপনি তার ধর্ম বাঁচতে বসেছেন। তো সেই জায়গাটায় আমাদের বক্তব্য যে এটা ভোটের সময় মানুষের ধর্ম না দেখে পুরোদস্তুর বিষয়টা উন্নয়নের উপর থাকা উচিত। উন্নয়নে ওনারা পিছিয়ে পড়ছেন বলে একটা, আপনি বলুন, আজকে সকালবেলা একটা বিজ্ঞাপন দিয়ে বসলো, তাতে অর্ধেক হচ্ছে পরিসংখ্যানের ভুল। এরপর অমিত শাহ একটা সাক্ষাৎকার চললো, সেখানে উনি বললেন অনুপ্রবেশ কেন হচ্ছে বা অনুপ্রবেশ খারাপ, যেটা ওনার দায়িত্ব। তো মহা মুশকিল, যেটা ওনার দায়িত্ব উনি সেটার ভুল ধরছেন যে অনুপ্রবেশ কেন হয়েছে। ফলে দিশাহারা বিজেপি, উন্নয়ন নিয়ে তাদের কিছু বলার নেই। মানুষকে, বাংলাকে বঞ্চিত করেছেন, বাংলাকে অপমান করেছেন, বাংলার মানুষের হকের টাকা দেননি, বাংলার উপর প্রতিশোধ দেখাচ্ছেন, বাংলাকে নিয়ে কুৎসা করছেন, আর সেটা থেকে নজর ঘোরাতে এই ধরনের বিভ্রান্তিকর কথাবার্তা বলছেন।
দেখুন এই কথাগুলো ওনারা বলেছেন, বিজেপির নেতারা বলেছেন, অমিত শাহজি বলেছেন, প্রথমে সিএ তারপর এনআরসি। এগুলো বিজেপির শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে বিজেপির স্থানীয় নেতৃত্ব, দিল্লি থেকে শুরু করে সারা ভারতবর্ষে বাংলার একাধিক নেতা পর্যন্ত বলেছেন এই আসছে, প্রথমে সিএ তারপর এনআরসি, দেখবো কি হয়। এইসব কথা তো তারা বলেছেন। যখন দেখছেন মানুষ রিয়াক্ট করছেন, যখন দেখছেন জনগণ এসব সমর্থন করছেন না, তখন তারা এখন উল্টো সুরে কথা বলছেন, কন্ট্রাডিক্ট করছেন, দ্বিচারিতা করছেন, নিজেদের বলা কথা নিজেরা আবার ঢোক গিলছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ওদের মুখোশটা খুলে দিয়েছেন, প্রথমে সিএ তারপর এনআরসি, যেটা ওনাদের মনের মধ্যে আছে সেটাই মমতা বন্দ্যোপাধ্যায় সকলের সামনে বলে দিয়েছেন। এগুলো নিয়ে আমরা খুব একটা ভাবছি না। তো আবার বলছি যে সিপিএম এর যদি দম থাকে, সিপিএম নাকি ঘুরে দাঁড়াচ্ছে, ওদের নাকি ইনসাফ যাত্রা হচ্ছে, সিপিএম এর যদি দম থাকে তাহলে মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় বড় বড় কথা না বলে 42টা আসনে লড়ে দেখুক। 42টা আসনে ওদের জামানত জব্দ হবে, 42টা আসনে জামানত জব্দ হবে বামফ্রন্টের। যদি ক্ষমতা থাকে 42টা আসন ডিক্লেয়ার করুক, তাহলে এই ঘুরে দাঁড়াচ্ছি, ইনসাফ যাত্রা, এইসব ফেসবুক আর এক্স হ্যান্ডেলের পোস্ট মানুষের দরবারে গিয়ে বিচার হোক। তৃণমূল একা লড়ছে, একা। তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়ছে, 21 সালেও লড়েছে, জিতেছে, 24 সালেও লড়ছে, 23 সালেও লড়েছে। তাহলে হোক না, তাহলে সিপিএম লড়ুক। কংগ্রেস 42টা ক্যান্ডিডেট, ওদের তো গোটা বাংলা খুঁজলে 42টা কর্মী নেই, 42টা ক্যান্ডিডেট। 42টা আগে ক্যান্ডিডেট দিক কংগ্রেস, মানুষের দরবারে সবার যাচাই হয়ে যাক জনমত, মানুষ কার দিকে আছে। আইএসএফ লড়ুক 42টা সিটে ক্ষমতা থাকলে, যার যা কথা আছে জনতার দরবারে চলুন, সবাই একা একা লড়ি, তারপর দেখা যাবে মানুষ কাদের দিকে কি রায় দিয়েছেন। রোজ এই বড় বড় কথা, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা কুছ নেই করেঙ্গা, এগুলো চলতে পারে না। ভোট এসছে, চলুন মানুষের দরবারে যাওয়া যাক। তৃণমূল মানুষের উপর ভরসা আছে, তৃণমূল একা লড়ছে, লড়ুক সিপিএম। 34 বছর নাকি ক্ষমতায় ছিল, লড়ুক না, দেখি না কত দম। 34 বছর লড়া, ঘুরে দাঁড়ানো, ইনসাফ যাত্রা, সব মিলিয়ে 42টা আসন, 42টার জামানত জব্দ হবে সিপিএম এর। থ্যাংক ইউ।